সতীশচন্দ্র বলে একজন ঐতিহাসিক আছে, তিনি আমাদের খুলনা এবং যশোরের ইতিহাসে লিখেছেন। আমি তার বই থেকে বলছি, আমার যদি ভুল হয়, ভুল হতেই পারে, তারপরে আপনারা দেখে নেবেন। বইটার নাম হলো খুলনা যশোরের ইতিহাস, লেখক হলো সতীশচন্দ্র। এখন আপনার আমাদের এই অঞ্চলে একজন সওদাগর বসবাস করতেন, তার নাম ছিল ধনবতী। এই সওদাগরের দুইটা বউ ছিল দুইটা। একটার নাম হলো, কেউ বলে অহনা, কেউ বলে লহনা, ধরে দিলাম তার নাম অহনা বা লহনা। আরেকটা বউ ছিল, তার নাম হলো খুল্লনা, খস্যু লয়লয় খুল্লনা। কিন্তু আল্লাহর রহমত বা আল্লাহর ইচ্ছা, আপনার অহনা তিনি গর্ভবতী হন, তথা তিনি সন্তান প্রসব করেন। কিন্তু খুল্লনা তিনি আর সন্তান প্রসব করেন না, মানে তার সন্তান হয় না। তখন ওই ধনবতী তার ভালোবাসা যে শুধু অহনা বা লহনার প্রতি হয় তা না, খুলনার প্রতিও তার ভালোবাসা থাকে। কিন্তু খুলনা মানসিক যন্ত্রণায় ভুগে থাকে। শেষ পর্যন্ত, আমি গল্পটা বড় করতে পারছি না কারণ এখানে বক্তৃতা দিতে আসি, শেষ পর্যন্ত আমাদের এই নদীর গর্ভে খুলনা সেই যে রমণী, তার দেহ বর্ষণ হয়, অর্থাৎ নদীতে ডুবে যায়। অনেকে অনেক কথা বলে এবং সেখানে একটা মন্দির স্থাপিত হয়, খুলনেশ্বরী মন্দির বলে বলা হয়। তারপর থেকে এই অঞ্চলের নাম হয় খুলনা। ওই যার সন্তান হতো না, সে যেমন ডুবে গেল আমাদের এই ভৈরব এবং আপনাদের আগ্রহপাতি হবে না, একটা রূপসা, ভৈরব আর রূপসা যেখানে মিলন হয়েছে ওখানে একটু ডুবে যায়। সেখান থেকে নাকি নাম একটা মন্দির হয় সেখানে, তারপরে এটার নাম হয় খুলনা। আবার আরেকজন বলছে না, এই কথা ঠিক না, এই খুলনা নামের ইতিহাস আরো একটা আছে। আবার আমরা পড়ে দেখলাম যে এই যে আমাদের যে জেলা স্কুলের পাশে যে সুন্দর দেখছেন না, ফরেস্ট ঘাটটা দেখছেন তো, ওইখানে আগে নৌকা বাঁধা থাকতো। ওইখান থেকে বড় বড় নৌকা কাটতে চলে যেত সুন্দরবন। আজকের যে সুন্দরবন দেখেন, এই সুন্দরবন কিন্তু একদম যশোর পর্যন্ত বিস্তৃত ছিল। কিন্তু এই নৌকাগুলো আমাদের এই ভৈরব রূপসা নদীর তীরে আপনার নৌকা বাঁধা থাকতো। এরা যে মধু সংগ্রহ করতে যেত, কাঠ সংগ্রহ করতে যেত। এই বাওয়ালিতে যারা মধু সংগ্রহ করে, কিন্তু কাঠ সংগ্রহ করতে যেত। অনেক লোক সুন্দরবনে যেত না। তখন একটা বন দেবী ছিল। এগুলো কিন্তু সব মিথ মনে হবে, যে আপনার রূপকথা মনে হবে, কিন্তু আমরা তো সে সময় দেখিনি। বইতে লেখকরা লিখেছে, আমরা তাই না, সত্য মিথ্যা আল্লাহ জানেন। এই বন দেবী ছিল। সে তখন নৌকাওয়ালারা যখন নৌকার বাঁধন খুলে কাঠ কেটে সুন্দরবনে যেত, তখন ওই বন দেবী নাকি বলতো খুলে না, মানে এই নৌকা খুলে না, গেলে ভিতরে বিপদ হবে। তো অনেকে নৌকা খুলতো না, যখন ওই শব্দটা শুনতো সবাইকে বলতো না, বন দেবী মাঝে মাঝে নাকি কোনো মাঝি যদি নৌকা খুলতো তা বলতো খুলো না। তারপর থেকে নাকি এটার নাম হয় খুলনা, তাই না? এই যে খুলনা নামের উৎপত্তি, রূপসা মানে, এই কথাগুলো আমরা জানলে সুবিধা হয় কি, আমাদের নিজেদের ইতিহাসটা, আমাদের উৎপত্তিটা। আপনি জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষ কি কুশারী যেন, এটা পিডালি ব্রাহ্মণ কুশারী, ঠিক নাম মনে পড়ছে না, কি কুশারী, তার পূর্বপুরুষ আমাদের এই রূপসায় জন্মগ্রহণ করেছে। মানে রবীন্দ্রনাথের পূর্বপুরুষ এই রূপসার থেকে গেছে। কোন গ্রাম বলতে পারবেন? আমি বুঝলাম, আমাদের ছাত্রছাত্রীরা এরা বলবে। তুমি এত জানো, তার মতো ইন্টারমিডিয়েটে তুমি অনার্স পাইতে, জিপিএ 5 পাইছে তো ওরা, তাই না? তোমরা পাইছো সেকেন্ড হয়েছে, বুঝছো? তোমরা জিপিএ 5, তোমরা প্রশ্নের উত্তর দিবা। আমাদের এই যে পিঠাবক গ্রাম আছে না, এই পিঠাবক গ্রামে রবীন্দ্রনাথের পূর্বপুরুষ, আমার এই কুশারী বংশ ছিল ওদের। আমার এই অরিজিনাল কুশারী নামটা মনে পড়ছে না মাথার মধ্যে, কুশারী বংশ। এই কুশারী বংশ আপনার, এরা এখান থেকে যশোর যায়।
যশোর থেকে এরপর যায় হলো কলকাতায় যে তারা ব্যবসা বাণিজ্য করে তারা আপনার জমিদারি এস্টেট জমিদারি হয়, তখন সে হয় ঠাকুর। এর আগে ছিল পিরালি ব্রাহ্মণ আমাদের এই পিঠাভোগে, এবং তারা ওই যে মাটির মূর্তি ব্যবহার আপনার বিক্রি করতেন। এরপরে খুলনা, এরপর থেকে যশোর, এরপরে কলকাতায়। তাই রবীন্দ্রনাথের পূর্বপুরুষ, রবীন্দ্রনাথের দাদার নাম কেউ বলতে পারেন। ইয়েস, শিক্ষার উদ্দেশ্য কি, কেন আমরা শিক্ষা গ্রহণ করবো? এই ক্লাস 8-এ GPA 5, তারপর A+, ইট ইজ নট আওয়ার গোল। আমাদের গোলটা কি, উদ্দেশ্যটা, গোল মানে উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য হলো শিক্ষার উদ্দেশ্য হলো, এই শিক্ষার উদ্দেশ্য নিয়ে আপনার যারা জ্ঞান বিজ্ঞান চর্চা করেন তাদের মধ্যে দুটো ভাগ আছে, দুইটা গ্রুপ আছে। দেখেন না বিএনপির মধ্যে কত গ্রুপ দেখছেন, এই গ্রুপ সেই গ্রুপ। এবং শিক্ষার উদ্দেশ্য নিয়ে গ্রুপিং আছে, দুটো গ্রুপ। এটাকে বলা হয় স্কুল অফ থট, মানে চিন্তা জগতের পার্থক্য। স্কুল অফ থট, আমার একটা স্কুল অফ থট, আপনার একটা স্কুল অফ থট। তোমার নাম কি জানো? তোমার নাম কি? জান্নাতুল, জান্নাত হোসেন তাথই। এই তাথই বললো যে বসো, ও বললো যে ও শিক্ষার উদ্দেশ্য বলতে পারবে। এখন আমি শুনিনি, আমিও একটা বললাম। তাহলে আমার একটা স্কুল অফ থট, আমি যে শিক্ষার উদ্দেশ্য যেটা বললাম ওর সাথে মিললো না, ওরা একটা স্কুল অফ থট, তাই না? স্কুল অফ থট তো বুঝছেন, থট মানে কি? চিন্তা, চিন্তার স্কুল। আমার চিন্তার স্কুলে আমি বলতেছি যেটা, সেটা হয়তো ওর সাথে মিলবে না। আমার চিন্তার স্কুল হলো যে আপনারা প্রাচীন যুগে জ্ঞানী ব্যক্তি সক্রেটিসের নাম শুনেছেন সবাই? সক্রেটিসের নাম শুনেছেন না? আজ থেকে প্রায় 2900 বছর আগে, এখন 2500 সাল, 2500 সাল, তার আগে 463 বছর, তাহলে 2900, প্রায় 3000 বছর আগে। এটা বোঝেন তো এখন 2500 সাল কি জন্য? যীশু খ্রিস্টের জন্ম যেদিন হয়। যীশু খ্রিস্টকে বলতে পারেন কেউ? যীশু খ্রিস্টকে বলেন। ও, আপনার নাম কি? আমরা সবাই একটা বিগ হ্যান্ড করি। এত সুন্দর একটা কথা বলো। এই যে জেসাস ক্রাইস্ট বা ঈসা নবী, ধন্যবাদ। এই যে দেখেন আমাদের বোন কত জানে। আমার তো মনে হয় আমার পণ্ডিত সবাই জানতো না, কিন্তু ও কিন্তু ঠিকই জানছে। তাহলে যীশু খ্রিস্ট বা ঈসা নবী একই, কিন্তু যীশু খ্রিস্ট খ্রিস্টানরা বলে জেসাস ক্রাইস্ট, আমরা বলি হযরত ঈসা আলাইহিস সালাম, তাই না? সেম থিং। উনার জন্মসাল কে বলা হচ্ছে জিরো এরা। এটা নিয়ে কিন্তু অনেক তর্ক। আপনি যখন, তোমার নাম কি জানো? মারিয়া কিপ্তিয়া। আর এ তো একটা বিখ্যাত নাম। কত কে মারিয়া কিপ্তিয়াকে? হ্যাঁ, ফাইন। দেখো কত কিপ্তি বংশ হলো, এরা দাস বংশ ছিল মিশরের। ফেরাউনের বংশধররা কিন্তু কিপ্তি ছিল, জানো? এরা বনী ইসরাইলের বংশধরদেরকে দাস করে রাখতো। সেখান থেকে মুসা নবী তাদেরকে উদ্ধার করলো। মারিয়া কিপ্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে একজন প্রিয় সাহাবী ছিলেন, স্ত্রী ছিলেন। এবং আরো অনেক, মারিয়া কিপ্তি নিয়ে কথা বলতে গেলে 1 ঘন্টা লেকচার দিতে হবে, তারপরে বুঝতে হবে মারিয়া কিপ্তিকে। তুমি ওকে খেপাচ্ছ, কিন্তু কিপ্তি আমি বলেছি যে এই কিপ্তিরা তোমার বনী ইসরাইলদেরকে দাস করে রাখতো। কিপ্তিরা দাস ছিল না। যখন মুসা নবী বনী ইসরাইলদেরকে, মানে ইসরায়েলের বংশধরকে ফেরাউনের থেকে উদ্ধার করলো, ফেরাউনের বংশ ছিল কিপ্তি, বুঝছো? ফেরাউনের বংশ ছিল মিশর থেকে পার করে নীল নদের এই পাশে আজকে প্যালেস্টাইন, যেখানে গন্ডগোল, এখানে নিয়ে আসছো। আর এই মারিয়া কিপ্তি রাসূলুল্লাহ ইসলামের একজন স্ত্রী সাহাবী, এবং আরো বক্তব্য আছে এই বিষয়ে, সব কথা এখন বলতে পারবো না। তা মারিয়া কিপ্তি যেটা বলছেন যে আমরা কোন প্রসঙ্গে ছিলাম না, ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের জন্মেরও জন্ম কিন্তু এই রূপসার, এইটা আপনার এই গ্রামটা পিঠাভোগে।
কিন্তু ঐতিহাসিকরা বলে যে না, তার জন্ম আপনার জোড়াসাঁকো পরিবারে, জোড়াসাঁকোর পরিবারে, অর্থাৎ কলকাতায়। কিন্তু আবার ঐতিহাসিকরা বলে যে না, তিনি জোড়াসাঁকো পরিবারে জন্মগ্রহণ করেছেন এই কথা বলে তিনি তার সুনাম বৃদ্ধি করতে চায়, তিনি কলকাতার বাসিন্দা হতে চায়। অথচ ঐতিহাসিক বলছেন যে না, দ্বারকানাথ ঠাকুরের জন্ম লাভায় পিঠাভোগ গ্রামে, সেখান থেকে সে মানে বর্ন ইন খুলনা, ব্রট আপ কলকাতা, বোঝেন তো। কিন্তু সে খুলনার নামটা তার পরবর্তী পুরুষ ব্যবহার করে না, আভিজাত্যের কারণে। এটা ঐতিহাসিকদের বক্তব্য, আমার বক্তব্য না। তাহলে আমাদের এই অঞ্চলে আরো অনেক অনেক বিখ্যাত ব্যক্তিদের নাম আছে, সবার নাম আপনারা জানবেন না। যেমন আমাদের এই যে রূপসা, তো এটা তো পূর্ব, আর আমার বাড়ি তো আইসগাতি, মানে উত্তর রূপসা। এই দুই রূপসাতে একই রূপসা, তাই না? এই রূপসায় একজন শ্রেষ্ঠ কবির জন্ম লাভ করেছিল। আমার মনে হয় না এই কবির নাম অনেকেই বলতে পারবেন, শুধু এই বলতে পারবে, কারণ ওই কবি ওর আত্মীয় লাগে, এই জন্য বলতে পারবে, আর কেউ বলতে পারবে বলে আমার মনে হয় না। পারবেন? বলেন তো, একজন শিক্ষক পড়েন। কবি আবুল হোসেন, কবিতা কেউ পড়েছেন? তিনি শুধু কবি না, প্রাবন্ধিকও, তিনি শুধু সাহিত্যিকও। তার একটা বই আছে, আমার ছেলেবেলা, অথবা আলোয় আলোয় ভরা আমার ভুবন মেলায় রাখো। তা হঠাৎ করে আমি তো সবসময় পুলিশের দাবরের মধ্যে থাকতাম, অনেক সময় পালিয়ে থাকতে হতো। পালিয়ে থাকতে কি করবো, তা ওই সময়তে আমি বই পড়তাম বসে বসে। একদিন যে একটা বই আমার আলমারিতে রয়েছে, আলোয় আলোয় ভরা আমার জীবন। আমি চিন্তা করলাম, কার জীবনে এত আলোয় আলোয় ভরা? মানুষের জীবন তো সমস্যার সম্মুখীন। তখন পুলিশের ডিস্টার্ব দিচ্ছে, পুলিশ ধরতে যাচ্ছে, একটা সমস্যা না? এর মধ্যে আমি দেখছি যে আলোয় আলোয় ভরা আমার জীবন। তা আমার তো খারাপ লাগলো, অনেক রাত। আমি আলোয় আলোয় ভরা জীবন, লোকটার বইটা, কার জীবনে এত আলোয় ভরা? দেখি এই লোকের বাড়ি রূপসা, আবুল হোসেন। তাও আবার দেখি যে আমাদের বেলফুলিয়ায়। আমি তখন তার সঙ্গে পড়া শুরু করলাম, সারা রাত ওই লোকটাকে নিয়ে পড়লাম। দেখলাম এত একটা বিখ্যাত মানুষ, এবং আবুল হোসেনের নাম আমিও শুনেছি, কিন্তু তার কবিতা আমি একটা কবিতা মনে হয়, আমরা যখন ক্লাস 10-এ পড়তাম তখন মনে আবুল হোসেনের একটা কবিতা ছিল, বুঝছেন? আবুল হোসেন তিনি একজন বিখ্যাত ব্যক্তি। এখন এই যে যারা বিখ্যাত ব্যক্তির নাম আমি বললাম, আমাদের এই ছেলে মেয়েরা, আমাদের সন্তানেরা যদি এইভাবে বিখ্যাত হয়ে ওঠে, এইভাবে যদি নিজেকে পরিচিত করে তোলে, তাহলে কি হবে? আজকে আপনি আছেন এখানে, 50 বছর পরে আপনার পরবর্তী পুরুষরা যখন বক্তব্য রাখবে, তখন আপনাদের মধ্যে যারা ভালো ভালো বিখ্যাত, তাদের নাম বলবে না? আজকে আমরা কতগুলো নাম বললাম না, তাদের নাম বলবে না? এবং আপনারা যখন এখান থেকে বিখ্যাত হবেন, তখন কি আমরা তো গর্ববোধ করবো নাকি? আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হই, তখন বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক যদি শুনতাম খুলনায় বাড়ি, আপনারা চলে যেতাম, হয়তো কোনো হেল্প করা যাবে। খুলনায় বাড়ি আর রূপসায় বাড়ি হলে তো আরো ব্যাপার, তাই না? আমরা মনে করি কি যে আমাদের এলাকার থেকে যাতে ভালো মানের সন্তানেরা বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারে, বাংলাদেশের ভালো ভালো জায়গায় থাকতে পারে, সেজন্য আপনাদের শিক্ষার আলোয় আলোকিত হবে। এখন আপনাদের বলতে হবে শিক্ষা মানে কি, বলতে পারবেন কেউ? শিক্ষা কি? শিক্ষা আমরা কেন গ্রহণ করি? শিক্ষাটা আসলে কি? শিক্ষাটা কি? হোয়াট ইজ কল্ড এডুকেশন, বলতে পারবেন? এখন আমি কিছু কথা বলি, তাহলে হয়তো আপনারা আপনাদের ভাবনার সাথে মিলাতে পারবেন। শিক্ষা হলো এমন একটা জিনিস যে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা দেবতা বসবাস করে, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা সুন্দরতম আত্মা বসবাস করে, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা অ্যাঞ্জেল লাইক ক্যারেক্টার, অ্যাঞ্জেল লাইক ক্যারেক্টার মানে একটা ফেরেশতার মতো একটা চরিত্র বসবাস করে, একটা দেবতার মতো একটা চরিত্র বসবাস করে। এই দেবতা এবং এই ফেরেশতাকে ভিতর থেকে জাগিয়ে তোলাকে শিক্ষা বলে।
আপনার ভিতর যে দেবত্ব বসবাস করে, আপনার ভিতর যে ভারত্ব বসবাস করে, এটাকে জাগিয়ে তোলাকে বলা হয় শিক্ষা। শিক্ষা মানে 1 2 3 4 5 6 ABCD অ আ ক খ না। শিক্ষা মানে আপনার ভিতর যে ভারত্ব আছে, আপনার ভিতর যে গুডনেস, ট্রান্সপারেন্সি, যে ভালো গুণগুলো আছে, কোয়ালিটিগুলো আছে, এটাকে জাগিয়ে তোলাকে বলা হয় শিক্ষা। এখন বলবেন শিক্ষার উদ্দেশ্য কি? কেন আমি শিক্ষা গ্রহণ করব? কেন শিক্ষা গ্রহণ করব? কেন শিক্ষা গ্রহণ করব? হ্যাঁ, আমার বোন কিছু বলতে চাইছে। আমি তোমার ভাবনার সাথে আমার ভাবনাটা যোগ করি, বাসায় যে আমার কথাগুলো তোমার ভাবনার সাথে মিলিয়ে তুমি অবশ্যই ফেসবুকে হোক, অন্য